নন্দন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন হোয়াইট কোর্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ কে এম জুলফিকার ইসলাম। আমি প্রতিটি পর্বে চেষ্টা করছি দৈনন্দিন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করতে। মূলত কানাডা এবং নর্থ আমেরিকান বাঙালি জনগোষ্ঠীর মাঝে যে স্বাস্থ্য সমস্যাগুলো প্রধান, এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা অনুষ্ঠান পরিচালনা করে থাকি। আমাদের আজকের পরিবেশনা মা বোনের স্বাস্থ্য সুরক্ষা, স্ত্রীরোগ এবং প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা বা রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের নন্দন টিভি স্টুডিওতে উপস্থিত রয়েছেন টরন্টোর স্কারব্রোতে ফ্যামিলি প্র্যাকটিশনার হিসাবে কর্মরত ডাক্তার নীলাঞ্জনা দত্ত। ডাক্তার নীলাঞ্জনা, নন্দন টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি ডক্টর জুলফিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে নন্দন টিভির এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। নীলাঞ্জনা, মা বোনের স্বাস্থ্য সুরক্ষা বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের বাচ্চাদের, আমাদের মেয়ে শিশুদের ব্যাপারে একটি কথা আমার জানতে ইচ্ছা করে, যে সেটা হলো যে আমাদের কন্যা সন্তানরা জন্মের পর থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত, আমি অ্যাডোলেসেন্স বলছি যে তাদের পিরিয়ড শুরু হওয়ার আগ পর্যন্ত তারাও তো কিছু কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেমে ফেস করে থাকে। সাধারণত এই গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো কি কি, বা আপনার চেম্বারে কি সিমটম নিয়ে তারা আসে বাচ্চারা? বাচ্চাদের সিমটম গাইনোকোলজিক্যাল খুব বেশি দেখি না। আমি এখানে দুটো কমন জিনিসের কথা, কমন কন্ডিশনের কথা বলতে চাচ্ছি। একটা বেশ কমনলি দেখি মেয়ে বাচ্চাদের, সেটা হচ্ছে ভালভোভ্যাজাইনাইটিস যেটাকে বলে। মানে মারা তো আর এসে এভাবে বলবে না ভালভোভ্যাজাইনাইটিস, ওদেরও অনেক সময় দেখে যে অ্যাবনর্মাল একটু ডিসচার্জ দেখে, হয়তো মায়েরা হয়তো বা ওদের আন্ডারওয়্যারে বা স্কুল থেকে আসার পরে, বা কমনলি যেটা দেখে যে ওরা বলে যে চুলকাচ্ছে, মানে ওদের প্রাইভেট এরিয়াতে ইচিনেস, যেটা এই সিমটমটা খুবই দেখা যায়। বিশেষ করে যেসব বাচ্চারা মাত্রই স্কুল শুরু করে, জেকে এসকে, কারণ ওরা তো আসলে 4-5 বছরের বাচ্চা, সেভাবে পার্সোনাল হাইজিন মানে ক্লিনিং ব্যাপারটা ওইভাবে আসলে ওরা বাড়িতে ছিল বা মা হেল্প করতো, হঠাৎ করে স্কুলে এতটা দীর্ঘ সময় থাকতে হচ্ছে, ওই পার্সোনাল হাইজিন ব্যাপারটা হয়তো ওইভাবে মেনটেন করতে পারে না ক্লিনিং। তো এই জিনিসটা খুবই কমনলি দেখি। সেক্ষেত্রে বাচ্চাদের ডিসচার্জও হতে পারে। হ্যাঁ, তো মারা অনেক সময় ভয় পেয়ে যায়, কিন্তু আমি বলবো যে এখানে ভয় পাবার কিছুই নেই। এবং ওই মেইনলি আমি মানে যেটা অ্যাডভাইস করি যে ক্লিনলিনেসটা যাতে ওদেরকে একটু বারবার করে শেখায়, যেটা আমরা সবসময়ই বলি, ইভেন বড়দের ক্ষেত্রেও, মেয়েদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিং ফ্রম ফ্রন্ট টু ব্যাক অলওয়েজ, নেভার ফ্রম ব্যাক টু ফ্রন্ট। সবসময় ফ্রন্ট টু ব্যাক ক্লিন করতে হবে। আর টাইট, ইদানিংকালের মেয়েদের আসলে প্যান্টগুলোই এমনভাবে বানানো হয় বেশ টাইট টাইপের, সো টাইট ক্লোদিং থেকেও অনেক সময় এরকম হয়, সোয়েটিংয়ের কারণে হয়। তো বিশেষ করে দিনের বেলা না পারলেও রাতে যাতে একটু লুজ ফিটিং পাজামা টাইপের জামা কাপড় পরে যাতে ওরা ঘুমায়, এবং রাতে ঘুমানোর সময় যাতে আন্ডারওয়্যার না পরে সেটা। তারপরেও অনেক সময় ওরা একটু র্যাশও ডেভেলপ করে ইস্ট ইনফেকশনের কারণে, সেটার কারণেই হয়তো চুলকানিটা হয় বা কি বলে ডিসচার্জও হতে পারে। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে, আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিই। অনেক সময় একটু বেশি রেডনেস থাকলে বা ইনফ্ল্যামেশন থাকলে হয়তো কম্বিনেশন কিছু স্টেরয়েড আর কম্বাইন করে অ্যান্টিফাঙ্গালের সাথে কম্বাইন করে দিই ক্রিম হিসেবে। হ্যাঁ, সবই টপিক্যাল। আর আরেকটা জিনিস লেবিয়াল অ্যাডহেশন বলে যেটাকে, ওইটা হচ্ছে ওদের প্রাইভেট এরিয়াতে যে দুটো যে পার্ট থাকে দুই সাইডে, ওই দুটো মাঝখানে তো একটা গ্যাপ থাকার কথা, সেপারেটেড থাকার কথা, সেটা না থেকে দুটো একসাথে লাগানো থাকে, যে কারণে অ্যাডহেশন কথাটা ইউজ করা হয়, মানে জোড়া লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা অনেক সময় হয়, সেটা তো ভয় পাওয়ার কিছু নেই। মোস্ট অফ দ্য টাইম এটা আসলে জাস্ট মানে নিজেই হয়তো বা ভালো হয়ে যায়, একটু অপেক্ষা করতে হয়, সময় দিতে হয়। আর যদি ওদের কোনো সিমটম হয় এটার কারণে, যে ওর ইউরিন পাস করতে সমস্যা হচ্ছে বা ব্যথা ফিল হচ্ছে, তখন আমরা অনেক সময় স্টেরয়েড ক্রিম দেই বা লোকাল এস্ট্রোজেন টাইপের, ওটাও মানে লাগানোর জন্য, মুখে খাওয়ার কোনো ওষুধ না, দেই। আরও যদি মানে বেশি হয় বা ওই ওষুধেও কাজ না হয়, সেক্ষেত্রে তো গাইনির কাছে রেফার করতেই হবে, গাইনোকোলজিস্টের কাছে। এ দুটোই আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে পিউবার্টির আগ পর্যন্ত আমি বলবো যে এই ধরনের জিনিসগুলোই সাধারণত আমরা দেখি। আমাদের কন্যা সন্তানরা যারা জন্মের পর থেকে অ্যাডোলেসেন্স পর্যায়ে গেল, তাদের
আমরা মেডিকেলে বলছি মেনার্কি, অর্থাৎ ওই সময় তাদের পিরিয়ড শুরু হচ্ছে। তো এই সময়টা আমাদের কন্যা সন্তানের জন্য একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট, যে তারা সাইকোলজিক্যালি ফিজিক্যালি তাদের বেশ কিছু হরমোনাল চেঞ্জ হচ্ছে। তো এই সময় তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো কী কী এবং এ থেকে উত্তরণের উপায়টা কী? এই বাচ্চাদের জন্য আপনার সাজেশন কী? আমি বলবো আসলে এই জিনিসটা এখন বোধহয় অনেকটাই চেঞ্জ হয়েছে। আমাদের সময় আমরা যখন ওই বয়সে ছিলাম, ইভেন আমার মা আমার দাদিও আমার সাথে এই বিষয়গুলো নিয়ে কখনোই আগে থেকে কথা বলতো না, কোনো পরামর্শ মানে আগে থেকে জানতামই না, ওই বান্ধবীদের কাছ থেকে টুকটাক শুনে। ইভেন স্কুলেও কোনো এডুকেশনের সিস্টেম ছিল না। এটা একটা কেমন একটা স্টিগমা টাইপের, যে কাউকে বলা যাবে না, বিশেষ করে বাড়িতে বাবা ভাইয়ের সাথে তো এই ধরনের কোনো ডিসকাশন করাই যাবে না যে পিরিয়ড। কিন্তু এটা তো আসলে আমাদের মেয়েদের একটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, আর এটা না হলে তো মানে প্রজন্মের পর প্রজন্ম আগাতেই পারবে না, তাই না? দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া লাইক ফার্টিলিটি হেলথের জন্য। তো আমি বলবো সেজন্য প্রপার এডুকেশনটা ইম্পর্টেন্ট, তাই না? স্কুলে ওরা ওদের বয়স অনুযায়ী বয়স অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রপার এডুকেশন দিবে। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, স্কুল প্লাস একই সাথে বাড়িতে। আমি ইদানিংকালে আমার রোগীদের মধ্যে, পেশেন্টদের মধ্যে তো দেখি 10 বছর বয়সে অনেকের পিরিয়ড হয়ে যাচ্ছে। তো আমার তো মনে হয় গ্রেড 4 ইজ অ্যান ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যে ওদেরকে সাথে আগে থেকে আমি বাড়িতে বসে একটু আলোচনা করলাম, একটু একটু করে এডুকেট করলাম যে কি করতে হবে, মানে কি ধরনের বডি চেঞ্জ আসবে বা পিরিয়ড হওয়ার পরে কি এক্সপেক্টেড, এরকম আর কি। আমার মনে হয় যে মানে ওপেন কমিউনিকেশন, একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ এখনকার যুগে খুব ইম্পর্টেন্ট। এর আগে যেটা মেনশন করেছিলাম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিএসওএস বা পিসিওএস। তো এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম সাধারণত দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট থেকে শুরু করে মিড এজ উইমেনদের ভিতরে এটা দেখা দিচ্ছে। তো এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে যদি একটু বলেন, আমার মনে হয় যে আমাদের দর্শকদের অনেকখানি উপকার হবে। অনেকেই কানাডা এবং নর্থ আমেরিকায় একটা বিশাল জনগোষ্ঠী এই সমস্যাগুলো ভুগছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে দিন দিন আরও বেশি ডিটেইল বলেন যে কমনলি দেখছি আমরা। আপনি খুব মানে সময়োপযোগী একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে বলে পিসিওএস সংক্ষেপে। এটা একটা কন্ডিশন বডির, যেটা আমি বললাম যে 16 বছর পর্যন্ত ইরেগুলার পিরিয়ড আমরা খুব একটা বেশি ইনভেস্টিগেশনের মধ্যে যাই না। কিন্তু তারপরেও যদি এরকম পারসিস্ট করে, বিশেষ করে যদি পিরিয়ড রেগুলারলি না হয়, ধরেন 2 মাস গ্যাপ বা 3 মাস গ্যাপ, বা অনেকের ক্ষেত্রে কোনো প্যাটার্নই নেই, যে কারো ক্ষেত্রে হয়তো 1.5 মাস পরে হলো, এরপরে আবার 6 মাস পরে হলো, আবার 3 মাস পরে হলো, এরকম একটা। আবার অনেকের ক্ষেত্রে হয়তো বা হয় প্রতি মাসে বা প্রতি 2 মাসে, কিন্তু খুবই অল্প পরিমাণ হয়। সেটা মানে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিসের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ওটাকে বলে রটারড্যাম ক্রাইটেরিয়া। সো 3টা মেইন ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো 2টো মিট করলেই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা ডায়াগনোসিস করতে পারি। তার মধ্যে মেজর যেটা বললাম যে ইরেগুলার পিরিয়ড বা অলিগোমেনোরিয়া বা এমেনোরিয়া বলে, এমেনোরিয়া মানে নো পিরিয়ড অ্যাট অল, এরকম আর কি। তো এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এমেনোরিয়া বলতে বোঝাচ্ছেন যে যার কমপ্লিট। হ্যাঁ, এমেনোরিয়া মানে ধরেন আমরা এমেনোরিয়া মানে অফিসিয়ালি কখন বলবো মেডিকেলের ভাষায়, যে 3 মাস পর যদি কারো পিরিয়ড না হয় তখন আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। আর অলিগোটা কখন বলছেন? অলিগোটা বলবো কম, খুবই কম, সবসময় ফ্লো হচ্ছে খুব কম পরিমাণে হয়, হয়তো বা একদিন, বা অনেকে বলে আমার শুধু স্পটিং হয়, আমি কোনো পিরিয়ডই হয় না, এরকম আর কি। তো ওইটাকে বলে। আর আরেকটা ক্রাইটেরিয়া যেটা আমরা দেখি সেটা হচ্ছে মানে অ্যাকনি বেশি হয়, তারপরে হেয়ার গ্রোথ হয়, ফেশিয়াল হেয়ার গ্রোথ, যেটা মানে অনেক সময় বলে চিনে হেয়ার দেখা দিচ্ছে, গলার এখানে বেশি হেয়ার গ্রোথ হচ্ছে, সেটা একটা ক্রাইটেরিয়া। আর আরেকটা ক্রাইটেরিয়া, যখন এগুলোর ইনভেস্টিগেশন করার জন্য তো অবভিয়াসলি আমরা তখন আলট্রাসাউন্ড করব, কিছু ব্লাড টেস্টও করি, কিন্তু ব্লাড টেস্টটার আসলে ঠিক ওই রটারড্যাম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। কিছু হরমোনাল টেস্টও আমরা সাধারণত করি, এগুলো এস্ট্রোজেন প্রজেস্টেরন, এগুলো কি দেখা হয়? এস্ট্রোজেন প্রজেস্টেরন, FSH, LH, থাইরয়েড, ইম্পর্টেন্ট, প্রোল্যাকটিন, ওগুলো দেখি আমি। ওরা যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, আমি সেক্ষেত্রে আসলে STI স্ক্রিনিংও করি, গনোরিয়া। ক্রোমোজোমাল কোনো টেস্ট করা হয়? ক্রোমোজোমাল টেস্ট এখানে আসলে করি না, তবে এটা আসলে রানস ইন দ্য ফ্যামিলি, এই কন্ডিশনটা। তো যেটা ফেরত আসলাম, তো আলট্রাসাউন্ডও একটা ফাইন্ডিং আসে যে বোথ ওভারিতে মাল্টিপল সিস্ট থাকে আর কি।
ওই স্ট্রিং অফ পার্লস একটা সাইন বলে। ওভারের উপরে বা অ্যাডজাসেন্ট এরিয়া ছোট 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 ওভারের ভিতরে ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, ফোস্কার মতো মনে হবে যে একটা মুক্তার মালা টাইপের আর কি, যদি ছবিটা দেখা স্ট্রিং। এটা কি পানি থাকবে ভিতরে নাকি কি? সিস্ট বলতে তো ফ্লুইড ভিতরে, মানে সিস্ট মানেই হচ্ছে একটা থলের মতন একটা স্যাক, তার ভিতরে ফ্লুইড আর কি। সেটা ওভারের চারপাশে হবে? হ্যাঁ, দুই ওভারিতেই থাকবে ওটা। মানে এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো মিট করলেই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে আমাদের আসলে অনেকেই জানতে চায়। আমি আশা করব যে আমাদের দর্শকরা আমাদের কন্যা সন্তানদের যারা এই প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যাবেন, আলোচনা করবেন ডিটেইল, এবং তারাই হয়তো ব্যবস্থা নেবেন, হয়তো বা প্রয়োজন বোধে ওনারাই গাইনোকোলজিস্টের কাছে রেফার। হ্যাঁ, গাইনোকোলজিস্ট বা যাদের প্রেগন্যান্সি, যেটা আমি বললাম ইয়াং অ্যাডাল্ট, ওরা এখন প্রেগন্যান্সি নিয়ে প্ল্যান করছে না, আমি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে অনেক সময় রেফার করি। দর্শক, কমার্শিয়াল ব্রেকের জন্য আমরা ছোট্ট একটুখানি বিরতিতে যাচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার নীলাঞ্জনা দত্ত, আমাদের সঙ্গেই থাকুন।